যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, কুশলে আছেন। আমরা জন্ম থেকে যে জিনিসটা জেনে আসছি সেটা হলো প্রতিযোগিতায় জীবন। বর্তমান বিশ্বে আমরা প্রতিযোগিতার এক মহা সমারোহের মধ্যে বসবাস করছি। সব ক্ষেত্রেই আমাদের জীবনে সাফল্য আনার জন্যে প্রতিযোগী হয়ে ওঠার অনুপ্রেরণা দেওয়া হয়। সবাই প্রতিযোগিতা করি আমরা, নতুন কিছু নয়। যা আছে সেরকম কিছু একটা জিতে নেওয়ার জন্যে সকলে মিলে আমরা প্রাণপণ চেষ্টা করি। ফলশ্রুতিতে সবার মধ্যে যে সুপ্ত সৃজনশীলতা অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করার যে ক্ষমতা, সেটা প্রয়োগ করে মেধা বিকাশের সম্ভাবনা একদম চাপা পড়ে যায়। এ প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনার বিষয় কম্পিটিশন ভার্সেস ক্রিয়েটিভনেস, প্রতিযোগিতা বনাম সৃজনশীলতা। ছোটকালের প্রাইমারি স্কুলে পড়ার সময় সেই বিস্কুট দৌড় প্রতিযোগিতার কথা কম বেশি আমাদের সবারই মনে থাকার কথা বা শোনার কথা। আমি আমার বেলায় বলছি, আমি কেবল ব্যাপারটা শুনি নাই। ছোটবেলায় অনেকবার আমি সেই বিস্কুট দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই নাচতে থাকা লোভনীয় বিস্কিটগুলোর মুখে পড়ার সে দৌড়ে অংশ নিয়েছি। কখনো বা বিস্কিট ছিঁড়ে মুখে ভরতে পেরেছি, আবার কখনো দৌড়ে পিছে পড়ে অন্য প্রান্তে পৌঁছানোর আগেই বিস্কুটগুলো ফুরিয়ে গিয়েছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকবেন বা শুনে তো থাকবেনই। হয়তো আমাদের স্কুলগুলোতে এখনো এই দৌড় খেলাটা চলছে, আমাদের ছেলেরা সেখানে অংশগ্রহণ করছে। এই খেলাটা আয়োজন করতে তেমন কোনো খরচ লাগে না। স্কুলের মাঠের একটা কোণা, কয়েক প্যাকেট বিস্কিট আর লম্বা একটা রশি, আর তার সাথে বিস্কুট ঝোলানোর জন্য কিছু সুতো। রশির সাথে একটু দূরত্ব করে করে বিস্কুটগুলো ঝোলানো থাকে। দুপাশে দুইটা কঞ্চি জাতীয় কিছু গেড়ে দিয়ে তার সাথে রশি বেঁধে ধরে সে বিস্কুটগুলো নাড়াতে থাকে। আর মাঠের অন্য প্রান্তে পিছনে হাত বাঁধা অবস্থায় আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের দাঁড় করানো হয়। একটু ভাবুন, তারা আসামির মতো করে পেছনে হাত বাঁধা প্রতিযোগী। সহ প্রতিযোগীরা সবাই তাদের ক্লাসের বা এক বা দুই ক্লাস উপর নিচের বন্ধু, একই বয়সী, যাদের সঙ্গে তারা প্রতিযোগিতা করছে। এই প্রতিযোগিতায় দৌড়ে অন্যদেরকে পিছে ফেলে সামনে ঝুলতে থাকা বিস্কিট মুখ দিয়ে ছিঁড়তে হবে, আবার ছিঁড়ে স্টার্ট লাইনে ফিরতি দৌড়ে ফেরত আসতে হবে। বাঁশি বাজার সাথে সাথেই শুরু হয় দৌড়, বিস্কুট দৌড়। চলার পথে যাওয়ার পথে কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে তাকে ওঠানো তো দূরের কথা, মনে মনে তার অন্য বন্ধুটা খুশি হয়, যেন একটা ঝামেলা কমলো, একটা প্রতিযোগী কমে গেল। এভাবে যারা অন্য প্রান্তে আগে পৌঁছাতে পারে তারাই কেবল বিস্কুট পায়, বাকিরা কেউ পায় না, খালি হাতে ফিরতে হয়। কিন্তু সেটাই শেষ কথা না। তারপর শুরু হয় বিস্কুট মুখে নিয়ে ফিরতি দৌড়, আবার সেই পড়ে যাওয়া, ল্যাং মারা, ইত্যাদি ইত্যাদি। একের বিপত্তি অন্যের প্রশান্তি, একের হার আর অন্যের জিত। রেস শেষ করলে খেলা শেষ হয় না। কেবলমাত্র 2 বা 3 জন বাদে বাকি সবারই বৃথাশ্রম। প্রতিযোগিতায় অল্পের জন্য হেরে গেলেও কেবল বিজয়ী কয়েকজন সব প্রাইজ নিয়ে হাসতে হাসতে চলে যায়, আর বাকিরা খালি হাতে ফিরতে হয়। প্রতিযোগীদের সংখ্যার তুলনায় বিস্কুট কম রাখা হয়, অর্থাৎ যোগানের স্বল্পতা। ধরা যাক 20 জনের মধ্যে 2-3 জন বড় যে জয়লাভ করে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, আর পরাজিত অন্য সবাই তাদেরকে প্রতিপক্ষ ভাবতে শুরু করে। জীবনের শুরুতেই আমাদের শিশুদের এই প্রতিযোগিতার নামে কতগুলো ভুল শিক্ষা আমরা তাদের মনে গেঁথে দিয়ে থাকি। তাই আমি বলতে চাই, প্রতিযোগিতার নামে এই দৌড় বন্ধ করতে হবে, এই দৌড় খেলা বন্ধ করতে হবে। খেলার ছলে আমরা ছেলে মেয়েদের জীবন সম্পর্কে একটা ভুল ধারণা দিয়ে থাকি। এ ধরনের প্রতিযোগিতা বাচ্চাদের মনে যে ভুল ধারণাগুলো দিয়ে থাকে সেগুলো এরকম। 1 নাম্বার, তারা মনে করে জীবন অর্থ একটা দৌড় প্রতিযোগিতার মতো, যেখানে সরবরাহ কম, তাই অন্যকে পরাজিত করা অপরিহার্য। 2 নাম্বার, বন্ধুদের পিছে ফেলে হারাতে পারলেই কেবল জেতা যায়। দরকার হলে বুদ্ধি করে, কৌশল করে বন্ধুকে পিছে ফেলে প্রতিযোগীর সংখ্যা কমাতে হয়। জেতার জন্য এভরিথিং ইজ ফেয়ার। 3 নাম্বার, যোগানের স্বল্পতা আছে, তাই প্রতিযোগিতা করতে হবে। এইটাই বাচ্চাদের মনে একটা ভুল ধারণা জন্মায়। কিন্তু আমরা জানি প্রকৃতিতে কোনো কিছুর যোগান কম নয়, প্রকৃতির ভাণ্ডার অফুরন্ত। যা কম সে হচ্ছে আমাদের সৃজনশীল মনোভাবের অভাব। মানব সভ্যতার বিকাশকে আমরা মোটামুটি 5টা ভাগে ভাগ করি, যেখানে হান্টার অ্যান্ড গ্যাদারার এজ, এই দুটা, যেখানে মানুষ শিকার করেই জীবন নির্বাহ করত, তারপরে মানুষ টোকাই করে কুড়িয়ে জীবন নির্বাহ করত। এরপরে আসলো এগ্রিকালচারাল এজ। তখন মানুষের হাতে তীর ধনুকের জায়গায় চাষাবাদের কিছু হাতিয়ার আসতে শুরু করলো, এবং তারা কিছু বুদ্ধি কাজে লাগিয়ে
আগেকার তুলনায় উৎপাদন 50 গুণ বেড়ে গেল এগ্রিকালচারাল এজ। তারপর আসলো ইন্ডাস্ট্রিয়াল এজ, সেখানে মানুষ ফ্যাক্টরি তৈরি করলো, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই এগ্রিকালচারাল এজের যে উৎপাদন ছিল সেই তুলনায় আরও 50 গুণ উৎপাদন বৃদ্ধি করে ফেললো। আর বর্তমানে ইনফরমেশন অর নলেজ ওয়ার্কার এজে ইন্ডাস্ট্রিয়াল এজের তুলনায় উৎপাদনের পরিমাণ থেকে আরও ন্যূনতম 50 গুণ বৃদ্ধি পাবে, হয়তো তারও বেশি বৃদ্ধি পেতে পারে। একই পৃথিবী, একই কিন্তু জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি তার ফলে উৎপাদন বেড়েই চলেছে। এছাড়া আমরা পুনর্ব্যবহারযোগ্য প্রাকৃতিক শক্তি যেমন সূর্যালোক, বাতাস ইত্যাদির অসীমতার কথা তো আমরা জানি। অতএব সম্পদের কোনো কমতি নেই, কমতি কেবল সৃজনশীলতার আর আমাদের চিন্তা চেতনার। 4 নাম্বার, প্রতিযোগিতার নামে বন্ধুদের মধ্যে বিভাজন সৃষ্টির একটা অবকাশ সৃষ্টি করে দেওয়া হয়। সবাই একটা জিনিসের জন্য লড়াই করে, কিন্তু সেই জিনিসটা নতুন কিছু নাই, সেটা অলরেডি আছে এবং সেটা নিয়েই কাড়াকাড়ি। 5 নাম্বার, বিজিত এবং বিজয়ীদের মধ্যে একটা শত্রুতার ভাব সৃষ্টি হয়। প্রতিবেশী বন্ধু প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়। অতএব আমরা নিশ্চয়ই একমত হব যে আমাদের শিশুদের প্রতিযোগিতা নয়, সৃজনশীলতার শিক্ষা দিতে হবে। এই বিষয়টি আমি 4টা পর্বে আলোচনা করব। প্রথম পর্ব অর্থাৎ আজ আমরা দেখব প্রতিযোগিতা আর সৃজনশীলতা বলতে কি বোঝায়। দ্বিতীয় পর্বে সৃজনশীলতা অর্থাৎ থিঙ্কিং আউট অফ দ্য বক্স কি সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বে আমরা শিশু মনস্তত্ত্ব কি, শিশু মনোবিদ্যা নিয়ে সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে আমরা আলোচনা করব। আর চতুর্থ ও শেষ পর্বে শিশুদের কিভাবে সৃজনশীল মনোভাব নিয়ে তাদের বড় করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে প্রথম পর্বের আলোচনা প্রতিযোগিতা আর সৃজনশীলতা বলতে কি বোঝায়, এই আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। উইনার্স টেক অল, এই মানসিকতা এই বিশ্বজগতের অপার সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলছে। একই জিনিস পাওয়ার জন্য সবাই প্রাণান্ত চেষ্টা করে, আর সেটাই সব হানাহানি মারামারি সৃষ্টি করে, শেষমেশ প্রতিশোধের উন্মাদনা তৈরি করে। এর অর্থ এই নয় যে প্রতিযোগিতা পুরাপুরি বর্জনীয়, আমি সেটা বলছি না। গঠনমূলক প্রতিযোগিতা, যেটা মানুষের মনে কঠোর পরিশ্রম করে কিছু উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করে, সে ধরনের প্রতিযোগিতা সেটা ঠিক আছে। কিন্তু জীবন যখন প্রতিযোগিতার মূল বিষয় হয়ে ওঠে, যে আমাকে প্রতিযোগিতা করতে হবে, তখন সবার ভিতর সুপ্ত সৃজনশীলতা এটা বিকাশের সম্ভাবনা চাপা পড়ে যায়। এখন আমরা দেখি প্রতিযোগিতা আর সৃজনশীলতা বলতে আমরা কি বুঝি। প্রথমে প্রতিযোগিতা কি এবং এর ফলাফল। 1 নম্বর, ওয়েবস্টার ডিকশনারি 1913 সালের সংস্করণ অনুযায়ী কোনো একটি বস্তু বা স্থান অধিকার করার জন্যে পারস্পরিক দ্বন্দ্বই হচ্ছে প্রতিযোগিতা। শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ই হচ্ছে প্রতিযোগিতা। এরপরে আমরা দেখতে পাই যে প্রতিযোগিতা করে আমরা অনেকে মিলে যা আছে এমন কিছু জেতার চেষ্টা করি। তা কোনো পুরস্কার হতে পারে, জীবনে উচ্চতার আসনে আসীন হওয়া হতে পারে, এমন কিছু যা অন্যজনেরাও পাওয়ার জন্য চেষ্টা করে, সে প্রচেষ্টাকে আমরা প্রতিযোগিতা বলি। প্রতিযোগিতার সংজ্ঞা থেকে আমরা দেখি যে আমরা সবাই একই জিনিস পাওয়ার জন্য লড়াই করি। প্রতিযোগিতায় ভাগাভাগি, সহযোগিতা বা সমর্মিতার কোনো স্থান নেই। প্রতিযোগিতার ডামাডোলে সব সংঘর্ষের মূল, সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পরিমণ্ডলেও হতে পারে। প্রতিযোগিতার শেষে বিজয়ী সব নিয়ে যায়, আর সেটাই সব কলহ বা শত্রুতার উৎপত্তিস্থল। প্রতিযোগিতা তখনই কেবল ফলপ্রসূ হয় যদি এটা ইতিবাচক চিন্তা এবং জ্ঞানের প্রসার ঘটায়। এরপরে আমরা দেখি সৃজনশীলতা বলতে আমরা কি বুঝি। সৃজনশীলতা হচ্ছে কোনো নতুন এবং চমৎকার ধারণা করার যোগ্যতা, এটাকেই আমরা সৃজনশীলতা বলে থাকি। যেমন অ্যাপল যখন একদম নতুন একটা প্রোডাক্ট আইপড বাজারে নিয়ে আসলো, যা সম্পর্কে এর আগে কেউ কারো কোনো চিন্তাই করেনি, সেটাই ছিল সৃজনশীলতা। কোনো চিত্রকার যখন একদম নতুন কোনো ধারণা নিয়ে চিত্রকর্ম করে, সেটাকেই সৃজনশীলতা বলে। সৃজনশীলতার ভিত্তি সবসময় পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাব ছাড়া কখনো সৃজনশীলতা সম্ভব নয়। একজন তার ভাবনা অন্যজনের ভাবনার সাথে ভাগাভাগি করে সমস্যা সমাধানে একটা অভিনব উপায় বের করে আনে। প্রকৃত অর্থে সবাই সৃজনশীল মনোবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে থাকে। এমন কথা প্রচলিত আছে যে সবার মধ্যে একটা ছোট্ট স্রষ্টা বাস করে,
সৃজনশীলতা সবাইকে আত্মক্ষমতায়ন করে। আমরা আত্মনির্ভরশীল জগতে প্রবেশ করি এই গুণের মাধ্যমে। চিন্তা জগতের জড়তাকে ভেঙে ফেলার জন্য সৃজনশীল চিন্তা চেতনার প্রয়োজন। আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে ইউরোপীয় রেনেসাঁ যখন হয় 1300 থেকে 1600 এই পিরিয়ডে, তখন ইউরোপীয় রেনেসাঁর অনেকগুলো ইতিবাচক দিকের মধ্যে, অর্জনের মধ্যে একটি ছিল চিন্তা জগতের জড়তা ভেঙে ফেলা। এটাই ছিল তাদের অন্যতম একটা অর্জন। স্কাই ওয়াজ দ্য লিমিট। আমরা জানি যে চাটুকরেরা যখন জমিদার মশাই যখন খালি পায়ে হেঁটে যেতেন, তখন তারা জমিদারের পায়ের দিকে না তাকিয়ে পুরা রাস্তাটাই তারা চামড়াতে মুড়ে দিতে চেয়েছিল, যার ফলে তখন জুতা আবিষ্কার হয় নাই। তো আমাদের মনে রাখতে হবে, আমাদের সৃজনশীলতার জন্য আমাদের চিন্তা চেতনাটাই পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে সৃজনশীলতার হাতেই ভবিষ্যতের চাবিকাঠি। মানব সভ্যতার উন্নয়ন, নতুন নতুন আবিষ্কার আর উদ্ভাবনীর উপর নির্ভরশীল হয়ে সামনে এগিয়ে যাবে। প্রতিযোগিতা সেটা কখনোই করতে পারবে না, একমাত্র সৃজনশীলতাই সেটা করতে পারে। সবার মধ্যে থাকা সুপ্ত সৃজনশীলতার বিকাশ ঘটাতে হলে পূর্ব ধারণার বেড়াজাল থেকে আমাদের মুক্ত হতে হবে। ছোট দুটো উদাহরণ দিয়ে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমটা হচ্ছে রোমানদের আয়ারল্যান্ড বিজয়ে ব্যর্থ হওয়া। 84 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো সমগ্র ব্রিটেন পুরোপুরি রোমানদের অধীনস্থ হয়। আমরা জানি ব্রিটেন থেকে একটু পশ্চিমে যে জায়গা, তা যেটা এখন আয়ারল্যান্ড নামে পরিচিত, শুধুমাত্র সেই জায়গায় কোনো রোম সম্রাট কখনো পা রাখতে পারেনি। তারা আয়ারল্যান্ড দখলের চেষ্টাও করেনি, কারণ তখন রোমানরা ভাবত যে পৃথিবীর সমতল আর তারা পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছে। তারা মনে করত ব্রিটেন আর আয়ারল্যান্ডের মধ্যে যে ছোট সাগর আছে, সেই সাগরের মধ্যে দ্বৈতরা ঘোরাফেরা করে। রোমানদের মানচিত্রকাররা এ ধরনের বিশ্বাস রোমানদের মনে গেঁথে দিয়েছিল। রোমান সৈন্যরা ম্যাপের দিকে তাকিয়ে সেখানে আঁকা সব সাগর দানবের ছবি দেখে আঁতকে উঠেছিল, যার ফলে তারা সেই সাগর ক্রস করে আয়ারল্যান্ডে যাওয়ার চেষ্টাই করেনি। মানুষ অজানা ভয় আর অজ্ঞতার কাছে পরাভূত হয়ে নতুন কিছু করা থেকে নিজেদেরকে বঞ্চিত করে। রোমানরা যদি মানচিত্রকারদের বদ্ধমূল ধারণায় বিভ্রান্ত না হয়ে তারা যদি ওই সাগর পাড়ি দিতে চেষ্টা করত, তাহলে অনায়াসেই তারা আয়ারল্যান্ড জয় করে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে পারত। দ্বিতীয় উদাহরণ, ঘুটঘুটে অন্ধকার ঘরে কুচকুচে কালো বিড়াল খোঁজার ঘটনা বা প্রয়াস। দ্য হার্ডেস্ট থিং অফ অল ইজ টু ফাইন্ড এ ব্ল্যাক ক্যাট ইন এ ডার্ক রুম, স্পেশালি ইফ দেয়ার ইজ নো ক্যাট। এটা কনফিউশিয়াসের একটা উক্তি। যারা জন্ম থেকে শুনে ও বিশ্বাস করে আসছে যে অন্ধকার ঘরে কালো কুচকুচে বিড়ালটি আছে, তারা তাদের সেই পূর্ব ধারণা থেকে বলবে হ্যাঁ সত্যি বিড়ালটা আছে। তাদের মধ্যে কেউ আবার বলবে কারো বিড়ালটা আমি দেখেছি, আবার কেউ হয়তো খুঁজতে গিয়ে প্রমাণস্বরূপ তার হাতে পায়ে আঁচড়ের দাগ নিয়ে বেরিয়ে এসে বলবে হ্যাঁ অন্ধকার ঘরে বিড়ালটা আছে। কিন্তু অন্যেরা যারা প্রমাণে বিশ্বাস করে, তারা একটা বাতি জ্বালিয়ে বা একটা টর্চ লাইট নিয়ে ঘরের সেই অন্ধকার ঘরে ঢুকে দেখতে চাইবে যে অন্ধকার ঘরে আসলে কারো বিড়াল বলে কিছু আছে কিনা। এখন নিজেই বিচার করুন, আপনি কি প্রচলিত ধারণা নিয়ে থাকবেন নাকি টর্চ হাতে অন্ধকার ঘরে ঢুকবেন? বর্তমান বিশ্বে আমরা সবাই প্রতিযোগিতায় আসক্ত হয়ে সব কিছুতেই কে সব থেকে ভালো আর কে সব থেকে খারাপ, কে বিজিত আর কে পরাজিত, সেটা খুঁজে বের করার পাগলামিতে ব্যস্ত হয়ে পড়েছি। এ প্রবণতা আমাদের জীবনকে বিষিয়ে তুলেছে। এটা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া একান্ত দরকার। আজকের পর্বের আলোচনার সাথে থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে জীবনে করা ভুলই সব থেকে বড় শিক্ষক। কিন্তু সবাইকে যদি ভুল করেই সেটা শিখতে হয়, তাহলে আমি মনে করি আমি ভুল করে যেটা শিখেছি সেটা ছিল আমার পণ্ডশ্রম। তাই জীবন আমাকে যেটা শিখিয়েছে সেগুলো শেখার জন্যে, অন্যকে যেন সেই একই ভুল না করতে হয়, সেই জন্যে আমার এই প্রয়াস। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব বয়সী এবং সব শ্রেণী পেশার মানুষের জন্য জরুরি, এই বিষয়গুলো আমি এবং আমার টিম সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও কর্পোরেট হাউস এগুলোতে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার জন্যে আপনারা লিখে জানালে আমরা ব্যবস্থা নিতে পারবো। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। আলোচনা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আমার ইউটিউব চ্যানেলে লিখে পাঠালে আমি চেষ্টা করব অতি সত্বর তার জবাব দিতে। সবাই ভালো থাকবেন। মানবতা জয় হোক। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।